বানাবার জন্য সুপারিশ করেছিল, তারপর সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডার র্যাঙ্কে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সরা, মানে অ্যাম্বাসেডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে 15 আলো মতি রমনের লাগাতে ঠিক লাগাতে তোমার এই জন্য কি বাপরে হাতের তালি, 15 আলোর লগে লটকালত কি যে করবে না, যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাবো। এই হারামজাদা উঠে বসে মঙ্গল শোভাযাত্রা এই দেখেন, বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু, এটা আমি ছাড়া দেবো, এটা আমি হবার দেবো। কয় আওয়ামী লীগের হরতাল সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মুর্তজা তো বাপ সিপিবির প্রিন্সেস জিগা, আমি তারে আগে রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুন না, যা জিগা আমার হাতটা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাসা কর আগের দিন। গণমিছিল বাতিল করেছে, বুতারেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকার গেঞ্জাম লাগাবো। তাই চাস গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরি করবো। দায় গোলামের বাচ্চা তোর, দেখ আমি কি করতে পারি। তুই চাবো চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব, চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না করায়, ওরে যদি না খেটাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম তুই দেশে ফিরবো তো তোর গ্রামে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা ব্যথা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3 জন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম। এর মধ্যে একজন মোজাম্মেল, যে কিনা পরবর্তীতে জসিমের কুটচাল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরো ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা, উনি নাকি আবার বিএনপি ফিরেছে, এখন তো ফিরবি। তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে, এখনো আর পিঠ বেঁচে যাচ্ছেন জানি তো। তৈয়ব সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই, মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস স্যারের সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আকল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা, একই কথা। কিন্তু আমরা তৈয়ব সাহেব তো বিএনপি সুপারিশ সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না, উনি বিএনপি খুশি করছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হলে একই মুদ্রার এপিটোপিট, এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই আপনারা তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম, এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন, কি তার উদ্দেশ্য? এটা বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সবকিছু। আমি গত 15 মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি 15 আলো পত্রিকায় একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালা গেছে। গবেষক, বাংলাদেশের 2 জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক, হারামজাদা চামচা। তোর রেনুর আবির্ভাব তোমার করে দেবো। ইন্ডিয়ান লেসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো, হাসিনা পলানোর কারণে তো তোর মনে আছে, তাই না? তাহলে তোর পলাইতি না হারামজাদা, যাক স্বৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পাঠানোর নিউজ জনগণ কেন জানলো না? জসিম সাহেব, হারুনকে কি আপনার মধ্যে ঢুকে রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে আমার লুকাচুরি করলো, এর কারণ হলো জসিম পররাষ্ট্র হিসেবে আবেদন করার সময় দিয়েছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনূস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। যেখানে সূক্ষ্ম চালাকি, হারুনের শরণার্থীকে সেটা পোক্ত করা দরকার। সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ কি চমৎকার! এইসব তো অনেক পুরোনো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছর বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো বিশ্বের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি প্রতীক স্বৈরাচারের এজেন্টকে পালাতে সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওইটা দেখে শিখেছেন? হ্যাঁ, আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরা। জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল গত পর্বে অনেক করছি, পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেই প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট আস্তে আস্তে প্রকাশিত হবে, আমার কাছে খবর আসছে। যাই হোক, এটা পরে আসছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশন এইটা।
কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৈরি সাহেব? মানুষ চিনতে না পারেন, কিন্তু দালাল চিনতে না পারলে তো সরকার আপনার জায়গা থাকা উচিত না। দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন? জসিম সাহেব, আপনি কেন জানলেন যে আমি কি নাকি আপনার চালাকি ধরতে পারবো না? আমি তো হাসিনা যাকে বুঝুক না বুঝুক, আমি অন্তত আপনার ধান্দাবাজি ধরতে পারবো। হারুনের পালানো আপনার অগোচরে হয় নাই জসিম সাহেব। এই গল্প অন্যদের শুনায়েন, আমারে না। আমরা আপনার গল্প বুঝতে পারিছি, গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। আমি নিশ্চিত করে করতে পারি। তো বিয়ে করে থুক্কু দেওয়া যায়, তালাক দেওয়া যায়, কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন, তালাক দিতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে। অবশ্য মানব জমিন পত্রিকা আপনাদের নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে। দেখেন আপনি কদিন আগে নিজে কি বলেছেন যে আপনি ব্যর্থ। তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান, আছেন কেন এ পদে এখনো? খুব মজা না ক্ষমতা মাখনে খাইতে, খুব মজা না, নরম না? হ্যাঁ, ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন দিতে দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের? আসেন সেটা একটু দেখি। জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। গত 18 অক্টোবর 2024 সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয়। সেটি উনি কি কইছেন সেটা না দেখি। উনি কইছেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে। এর অভিষ্ট ফলাফল হচ্ছে নিঃসঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য। হারামজাদা বিশ্বজাদা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ, একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না, বিএনপির লিখে দেওয়া টেক্সট না। নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবা তোর কাজ। জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপাত এবং বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে, আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন, যেটা হলো ইউনূস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা। আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই? কেন করে নাই তা এখন পরিষ্কার। তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না। এই সাক্ষাৎকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা। এই কথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল, আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা। এই কাজে আমরা সফল হয়েছি। দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তা ভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা। এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয়। কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হলেও এটা চ্যালেঞ্জ ছিল। তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করেছেন জসিম সাহেব, এটা জানাবেন। কোন করেছেন? হ্যাঁ, কইলেই হলো ন্যারেটিভ তৈরি করেছে কি করেছেন এটা জানি না আমরা। হ্যাঁ, বিভিন্ন দেশের সাথে এক জায়গায় কাজ করার সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন। এইসব গল্প ইন্ডিয়া যাইয়া আপনার পলাতক ঠাকুর মা হাসিনা শুনেন। আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র 40 দিন। তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল, কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই, কারণ আপনি তখন জুলাই ন্যারেটিভ, আহতদের চিকিৎসা, এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন। আপনার মিশন হলো হাসিনার দালালদের পুনর্বাসন এবং বিএনপি ক্ষমতায় আসার পথ সুগম করা। এই মিশনে আপনার পাহারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পাল্টেছেন তার কিছু আগে পর্বে দেখাইছি, সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই, কারণ সব দেখালে 2 আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট, আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু দাগ কাটে না জসিম সাহেব? বুঝলাম তখন হাসিনা পলায় না, কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাঝেদার রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন। আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার। 2 পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমকে সরান নাই, তাই আজকে আর কিছু পেরেক মারি, 3 নাম্বার পেরেক। আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময়। সেটা কোথায়? সেটা ভারতের নয়াদিল্লি। এই কর্মকর্তা গত 4-5 বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক, পরে মহাপরিচালক